ইউটিউব চ্যানেল তোমাদের ক্লাস 12 এর যে টপিকটি আমাদের চলছিল অলরেডি আমরা বিগত ক্লাসে মেগাস্পোরোজেনেসিস কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমরা অবভিয়াসলি ঢুকতে চলেছি কোথায়, মেগা গ্যামেটোজেনেসিস বা স্ত্রী লিঙ্গধার উদ্ভিদ সৃষ্টি। তাহলেই আমাদের টোটাল ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট যেটা ছিল তো সেটা কমপ্লিট হবে। তো আজকে আমরা এই ক্লাসের মধ্যে টোটাল বিষয়টাকে বা আমাদের টোটাল ক্লাসটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। আমাদের প্রথম পার্ট যেটা থাকবে সেটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, আর সেকেন্ড পার্টে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের এইচএস এর জন্য কিছু স্যাম্পল কোশ্চেন আমি দেবো এই টপিকটার উপর থেকে। তো তাহলে আমরা প্রথমটাই আমরা শুরু করে দিই, যেটা আমাদের থিওরিটিক্যাল পার্ট আছে। সেই থিওরিটিক্যাল পার্টের আমাদের আজকের টপিক যেটা আছে সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে দেখো, সেটা হলো তোমার মেগা গ্যামেটোজেনেসিস বা মেগা গ্যামেট বা স্ত্রী লিঙ্গধার উদ্ভিদ সৃষ্টি। তো স্ত্রী লিঙ্গধার উদ্ভিদ সৃষ্টি করার সময় আমরা প্রথমেই যেটা পাবো সেটা হচ্ছে স্ত্রী রেণু বা মেগাস্পোর। তাহলে মেগাস্পোর আমরা কি বলতে পারি, মেগাস্পোর ইজ দ্য ফার্স্ট সেল, মেগাস্পোর ইজ দ্য obviously haploid is the first cell of megagametogenesis তাহলে মেগাগ্যামেটোজেনেসিস বা স্ত্রী লিঙ্গধার উদ্ভিদ যখন তৈরি করব সেটা কোথা থেকে শুরু হচ্ছে, অবভিয়াসলি মেগাস্পোর থেকে। তাহলে এখান থেকে আমাদের শুরু হবে এবং আমরা বিগত ক্লাসে মেগাস্পোর কিভাবে তৈরি হয় সেই বিষয়টাকে দেখিয়েছিলাম। তো ডেফিনেশনটা দেখে নাও। বলছে হ্যাপ্লয়েড স্ত্রী রেণু বা মেগাস্পোর নিউক্লিয়াস মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একাধিক নিউক্লিয়াস যুক্ত ভ্রূণস্থলী বা এমব্রায়োসাকে পরিণত হয়। তাহলে কি বলছে ভালো করে লক্ষ্য করো, হ্যাপ্লয়েড স্ত্রী রেণু বা মেগাস্পোর। তাহলে হ্যাপ্লয়েড মেগাস্পোর কি হবে, তার নিউক্লিয়াস যেটা থাকবে সেটা মাইটোসিস ডিভিশনের মাধ্যমে একাধিক নিউক্লিয়াস যুক্ত একটা এমব্রায়ো স্যাক তৈরি করবে এবং এমব্রায়ো স্যাকের মধ্যে অলরেডি তোমরা দেখেও ফেলেছো যেখানে 8টা নিউক্লিয়াস ছিল। তাহলে এই যে এমব্রায়ো স্যাকে পরিণত হওয়া এই পদ্ধতিটাকে বলা হচ্ছে যে মেগা গ্যামেটোজেনেসিস। তাহলে সেই জন্যই কি বলা হচ্ছে, মেগাস্পোর থেকে যেহেতু শুরু হচ্ছে তাই মেগাস্পোর that is স্ত্রী রেণু is a first cell of mega gametogenesis। তাহলে কিভাবে হচ্ছে একদম ছবি দিয়ে আমরা বিষয়টাকে বুঝে নেব যে কিভাবে হচ্ছে কি ধারা। আমরা যদি স্টেপ বাই স্টেপ আসি তাহলে দেখতে পাবে যে প্রথমে আমাদের যেটা মেগাস্পোর টেট্রাড ছিল, আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম আমাদের এইভাবে আমাদের একটা টেট্রাড কন্ডিশন ছিল। দেখো আশা করি বুঝতে পারবে সবাই, এরকম একটা টেট্রাড কন্ডিশন ছিল এবং যার ভেতরে কি ছিল না, যার ভেতরে তোমার মেগাস্পোর টেট্রাডটা অবস্থান করছিল, তাই তো 1 2 3 এবং 4। তাহলে মেগাস্পোর টেট্রাড ছিল যার মধ্যে কি বলেছিলাম এই তিনটে আস্তে আস্তে কি হয়ে যায়, ডিজেনারেট হয়, একমাত্র অ্যাক্টিভ মেগাস্পোর হিসেবে কাজ করে একদম চালাজালের দিকে থাকে বা ইনার সাইডে যে নিউক্লিয়াসটি থাকে। তাহলে এই ছবিটাকেই আমরা পরের স্টেপে যদি যাই তাহলে আমরা দেখব যে অ্যাক্টিভ যেটা মেগাস্পোর ছিল সেই অ্যাক্টিভ মেগাস্পোরটা আস্তে আস্তে আকারে বড় হতে থাকে। তাহলে অ্যাক্টিভ মেগাস্পোর কি হবে, আস্তে আস্তে আকারে বড় হতে থাকবে, ওকে। আর বাকিগুলো যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ডিজেনারেট বা নষ্ট হতে শুরু করবে। তাহলে এইভাবে একবারে তো নষ্ট হবে না, আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে। তাহলে বাকিগুলো কি হলো, বাকিগুলো হচ্ছে তোমার ডিজেনারেট হচ্ছে বাকি তিনটে নিউক্লিয়াস, আর বড় যেটা নিউক্লিয়াস ছিল বা যেটা অ্যাক্টিভ মেগাস্পোর যেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ বা সক্রিয় অ্যাক্টিভ মেগাস্পোর সেই অ্যাক্টিভ মেগাস্পোর সেটা আস্তে আস্তে কি হচ্ছে বড় হতে শুরু করছে। যত স্টেজ যাবে অ্যাক্টিভ মেগাস্পোর কি হবে না আকৃতিতে বড় হতে হতে এগুলো নষ্ট হতেই থাকবে। এটি মাইটোসিস, তাহলে অ্যাক্টিভ মেগাস্পোর এর পরের স্টেপে কি করবে, অ্যাক্টিভ মেগাস্পোর মাইটোসিস ডিভিশনের মাধ্যমে, তাহলে এখানে কি হচ্ছে মাইটোসিস ডিভিশনের মাধ্যমে কটি তৈরি করবে না দুটি নিউক্লিয়াস তৈরি করবে এবং সেটা আস্তে আস্তে আকারে আরো বড় হবে। এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস এবং বাকি উপরের দিকে পড়ে রইল একটা নিউক্লিয়াস, মানে দুটো ডিজেনারেট হয়ে গেছে আর একটা ডিজেনারেট হচ্ছে। তাহলে হতে হতে এখানে কি করছে না দুটো নিউক্লিয়াস তৈরি করলো এবং দুটো নিউক্লিয়াস কোথায় না মাইটোসিস ডিভিশন। তাহলে সক্রিয় মেগাস্পোরের যে নিউক্লিয়াসটি ছিল সেটি মাইটোসিসের মাধ্যমে দুটি সম নিউক্লিয়াস এই সম ক্রোমোজোম বিশিষ্ট দুটো নিউক্লিয়াস তৈরি করলো, যে দুটো নিউক্লিয়াস কি হচ্ছে না দুই প্রান্তে গিয়ে অবস্থান করছে।
পরে ভ্রূণস্থলী কিন্তু তোমার এটা বাড়তেই থাকছে, আকারটা কোষের আকারটা বাড়তেই থাকছে। পরবর্তী স্টেপে দুদিকে যে দুটো নিউক্লিয়াস ছিল সেই দুটো নিউক্লিয়াস ফার্দার ডিভিশন করবে। তাহলে এর পরের স্টেপে কি হবে না, এর পরের স্টেপে দেখতে পাবে এখানে কোষটির আকারটি আরো বাড়তে শুরু করেছে, আরো বাড়ছে, বাড়তে বাড়তে কটা এখান থেকে মাইটোসিস ডিভিশন হলে দুটো নিউক্লিয়াস, তাই তো, আর ওপরেরটি মাইটোসিস বিভাজন হয়ে আরো দুটো নিউক্লিয়াস, তাহলে কটি তৈরি করলো? এই কন্ডিশনটাকে বলা হচ্ছে ডায়াড, তাই তো, এটা হচ্ছে টেট্রাড। তাহলে মাইটোসিস যে বিভাজন হলো কবার হলো? দুবার, তাহলে এটাকে বলা হচ্ছে ডায়াড, ডায়াড কন্ডিশন, যেহেতু দুটো নিউক্লিয়াস আছে ডায়াড, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে টেট্রাড। এবার এই এমব্রায়োসাকের ভেতরে এখানে চারটে নিউক্লিয়াস আবার মাইটোসিস ডিভিশন করবে, তাহলে এরা আবার মাইটোসিস বিভাজন করবে। মাইটোসিস বিভাজনের মাধ্যমে কি তৈরি করবে না, বিভাজন করলে এটা তোমরা দেখতেই পাবে এই রকম একটা স্ট্রাকচার তৈরি হবে। এবং তোমরা সবাই জানো যদি দুটি নিউক্লিয়াসের বিভাজন হয় সেটা কটা হবে? চারটে নিউক্লিয়াস তৈরি হবে, চারটে নিউক্লিয়াস তৈরি হচ্ছে। তাহলে এদিকে চারটে এবং একইভাবে উল্টো দিকে চারটে, তাহলে টোটাল 8টা নিউক্লিয়াস তৈরি হলো। তাহলে 8 নিউক্লিয়াস যুক্ত অবস্থা, এবং এটা হচ্ছে তোমার এমব্রায়ো স্যাক। তাহলে এই 8 নিউক্লিয়াস যুক্ত অবস্থা হওয়ার পর কি হবে না, চারটে তোমার থাকছে কোন দিকে? যেহেতু এখান থেকে প্রথমে দেখে নাও এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে মাইক্রোপাইল, মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র, আর এটা হচ্ছে চ্যালাজাল, চ্যালাজাল অর চ্যালাজা। তাহলে এই দিকটা কি? তাহলে নিশ্চয়ই এখানটা হচ্ছে মাইক্রোপাইল, মাইক্রোপাইল এই দিকটা, আর এই দিকটা তোমার কি হয়ে যাচ্ছে? চ্যালাজা, চ্যালাজা, সরি চ্যালাজা বা চ্যালাজাল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মাইক্রোপাইলের দিকে চারটে রন্ধ্র এই যে নিউক্লিয়াস আছে, আর তোমার নিচের দিকে যেটা হচ্ছে তোমার চ্যালাজা সেদিকে চারটে নিউক্লিয়াস আছে। মাইক্রোপাইলের দিকে বা ডিম্বক রন্ধ্রের দিকে যে চারটে নিউক্লিয়াস থাকে সেগুলোকে বলা হচ্ছে তোমার কি? মাইক্রোপাইলার টেট্রাড। তাহলে মাইক্রোপাইলের দিকে যে চারটে রয়েছে এই চারটেকে কি বলা হচ্ছে? মাইক্রোপাইলার, মাইক্রোপাইলার টেট্রাড, টেট্রাড, যেহেতু চারটে নিউক্লিয়াস। তাহলে মাইক্রোপাইলের দিকে যেগুলো সেগুলোকে বলা হচ্ছে মাইক্রোপাইলার টেট্রাড, আর নিচের দিকে যেটা চ্যালাজালের দিকে আছে, চ্যালাজালের দিকে যে চারটে নিউক্লিয়াস আছে এগুলোকে বলা হচ্ছে চ্যালাজাল টেট্রাড, চ্যালাজাল টেট্রাড। এবং এরা প্রত্যেকেই কি হবে না, এরা প্রত্যেকেই যেহেতু হ্যাপ্লয়েড মেগাস্পোর থেকে শুরু হয়েছিল, তাই তো, তাহলে এটা কি ছিল? হ্যাপ্লয়েড মেগাস্পোর। তাহলে প্রত্যেকেই হবে কি? এটা হ্যাপ্লয়েড, এরা দুটো হ্যাপ্লয়েড, প্রত্যেকেই হচ্ছে হ্যাপ্লয়েড ইন নেচার। তাহলে চ্যালাজাল টেট্রাডে প্রত্যেকে যারা আছে সবাই হ্যাপ্লয়েড, এবং মাইক্রোপাইলার এন্ডে যারা আছে সবাই হ্যাপ্লয়েড। তাহলে এই চারটেও হ্যাপ্লয়েড, এই চারটেও হ্যাপ্লয়েড। কবার মাইটোসিস হয়েছে? এখান থেকে যখন এখানে গেল একবার, এখান থেকে যখন এখানে গেল দুবার, এখান থেকে যখন এখানে গেল তিনবার। তাহলে তিনবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে 8টি নিউক্লিয়াস তৈরি করছে। তাহলে কটি নিউক্লিয়াস? 8 নিউক্লিয়াস। এটা কাউন্ট করে রাখো, 8 নিউক্লিয়াস, কারণ এখান থেকে একটা কোশ্চেন আছে নিতে। 8 নিউক্লিয়াস। এবার 8টা নিউক্লিয়াসের থেকে কি হবে না, এখান থেকে এই পোল থেকে মানে মাইক্রোপাইলার দিক থেকে একটা নিউক্লিয়াস কি হবে? মিডলের দিকে যেতে শুরু করবে। তাহলে আবার চ্যালাজাল থেকেও একটা নিউক্লিয়াস মিডলের দিকে যেতে শুরু করবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে মাইক্রোপাইল থেকে একটা নিউক্লিয়াস এলো, আর চ্যালাজালের দিক থেকে একটা নিউক্লিয়াস এলো। তাহলে এই দুটো নিউক্লিয়াসকে বলা হয় পোলার নিউক্লিয়াস। এই দুটো নিউক্লিয়াসকে বলা হচ্ছে পোলার নিউক্লিয়াস, পোলার নিউক্লিয়াস, বা এরাও কিন্তু প্রত্যেকেই হ্যাপ্লয়েড ইন নেচার, পোলার নিউক্লিয়াস বা মেরু নিউক্লিয়াস। এবার কি করবে? দুজনে এসে এক জায়গায় এসে এরা কি করবে? ফিউজড হয়ে যাবে। তাহলে দুটো ফিউজড হয়ে গেলে এটাও হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড, তখন কিন্তু আর এই জায়গাটায় নিউক্লিয়াসটা থাকবে না। তাহলে এখানে কটা হয়ে গেল? চ্যালাজালের টেট্রাড থাকছে না, চ্যালাজালের দিকে চলে গেল 3টে, আর মাইক্রোপাইলের দিকে রয়ে গেল 3টে। এবার এরা মাঝখানে দুজনে চলে এসে এক জায়গায় এসে কি করবে? এই দুটো নিউক্লিয়াস একসাথে ফিউজড হয়ে যাবে। ফিউজড হয়ে যেটা তৈরি করবে, একটা বড় আকৃতির নিউক্লিয়াস তৈরি করবে, যেটা কি হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড মিলে তৈরি হয়ে যাবে কি? ডিপ্লয়েড, যেটাকে বলা হচ্ছে তোমার ডেফিনাইট নিউক্লিয়াস। যেটা তৈরি হচ্ছে কি? ডেফিনাইট নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস। তাহলে নির্ণীত নিউক্লিয়াস কিভাবে তৈরি হলো নিশ্চয়ই বোঝা গেছে। এই পোলার থেকে মাইক্রোপাইলার দিক থেকে একটা নিউক্লিয়াস,
এবং চ্যালাজারের থেকে আরেকটা নিউক্লিয়াস, অর্থাৎ এই দুটো নিউক্লিয়াসকে বলা হলো কি পোলার নিউক্লিয়াস। পোলার নিউক্লিয়াসগুলো জুড়ে তৈরি করছে একটা ডিপ্লয়েড ডেফিনাইট নিউক্লিয়াস। হলো। এবার পরের ছবিটা তুমি যদি একদম লাস্ট স্টেজটাকে দেখো ভালো করে, লাস্ট স্টেজটায় কোনটা কি আছে সেটা যদি আমরা একটু দেখে নিই যে কিভাবে হচ্ছে। না এখানে দেখো ছবিটা আমি স্পষ্ট করে আঁকবো, তাহলে এই জায়গায় ছবিটাকে একদম আমি কি করব না উপরের দিকে ভালো করে আঁকবো, তাহলে কি পাওয়া যাবে সেটা একটু দেখে নিই। তো আমরা যে শেপটায় ছিলাম সেটা হচ্ছে এই তিনটে নিউক্লিয়াস, এখানে 8টা নিউক্লিয়াস কন্ডিশন। এখান থেকে বলেছিলাম কি এই দুটো নিউক্লিয়াস জুড়ে তৈরি করবে কি একটা ডিপ্লয়েড নিউক্লিয়াস। দেখো পাশে ছবিটা আমি এঁকেছি, তাহলে এটা হচ্ছে তোমার ডিপ্লয়েড নিউক্লিয়াস। আর টোটাল এটা যদি দেখি তাহলে আমরা এটা হচ্ছে কি এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী, এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী। এইখানটা হচ্ছে ডেফিনাইট নিউক্লিয়াস, আর এটাকে বলা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস, যেটা কি হয় দুটো পোলার নিউক্লিয়াস জুড়ে এই নিউক্লিয়াসটি তৈরি করেছে, যেটা হচ্ছে ডিপ্লয়েড ইন নেচার। ডেফিনাইট or ডেফিনেটিভ নিউক্লিয়াস or পোলার নিউক্লিয়াস, বা এটাকে সেকেন্ডারি নিউক্লিয়াসও বলে, এর নাম হচ্ছে এখানে সেকেন্ডারি নিউক্লিয়াসও বলা হয়। সেকেন্ডারি নিউক্লিয়াস যে দুটো পোলার নিউক্লিয়াস জুড়ে তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে যেহেতু এদিকে মাইক্রোপাইল, তাহলে মাইক্রোপাইলের দিকে দেখো তিনটে নিউক্লিয়াস আছে, যেটা হচ্ছে মাইক্রোপাইলার টেট্রাড বলা হয়েছিল প্রথমে, এবং তার মধ্যে দেখো সবথেকে বড় আকারের, তাহলে এই তিনটে নিউক্লিয়াসকে একত্রে কি বলা হয় এগ অ্যাপারেটাস। আমরা জানি খুব ভালো করে এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র। এই গর্ভযন্ত্রের মধ্যে সবথেকে বড় আকারের একটা নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসটাকে বলা হয় কি, সেই নিউক্লিয়াসটাকে বলা হয় তোমার এগ অর ওভাম। এটা হচ্ছে হ্যাপ্লয়েড ইন নেচার। বাকি যে দুটো নিউক্লিয়াস পড়ে রইল, এই দুটো নিউক্লিয়াসকে একত্রে বলা হচ্ছে কি না এদের বলা হয় সাইনারজিডস বা সহকারী কোষ। এরাও দুজনেই কি হ্যাপ্লয়েড ইন নেচার। তাহলে এই দুটোকে একসাথে বলা হচ্ছে এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র হয়ে গেল। বাকি পড়ে রইল নিচের দিকে, নিচের দিকে যে নিউক্লিয়াস থাকে সেগুলোকে বলা হচ্ছে প্রতিপাদ কোষ সমষ্টি বা অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ কোষ সমষ্টি। তাহলে এই হয়ে গেল তোমার টোটাল স্ট্রাকচার অফ মেগা গ্যামেটোজেনেসিস। এরপরে চলে আসবে কোথায় না নিষেক হবে, নিষেক হওয়ার পর তোমার ভ্রূণ বা এমব্রায়ো তৈরি করবে। তো টোটাল এই বিষয়টা গেল। তাহলে এখান থেকে কি হলো না আমি যদি পুরো বিষয়টাকে একদম সামারাইজ করে দিই একবার, তাহলে মেগা গ্যামেটোজেনেসিস যেটা বললাম প্রথমে কি ছিল না অ্যাক্টিভ মেগাস্পোর যেটা ছিল সেটা আস্তে আস্তে তার নিউক্লিয়াসটা ডিভাইড করলো এবং আকারে বড় হলো। তাহলে অ্যাক্টিভ মেগাস্পোর বা সক্রিয় স্ত্রীরেণু যেটা ছিল সেটা নিউক্লিয়াসটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুটো নিউক্লিয়াস তৈরি করলো, দুটো থেকে চারটে নিউক্লিয়াস ফার্দার মাইটোসিস, চারটে নিউক্লিয়াস, চারটে থেকে ফার্দার মাইটোসিস হয়ে 8টা নিউক্লিয়াস যুক্ত কন্ডিশন তৈরি হলো। তো এখান থেকে তাহলে কি হলো, যার মধ্যে চারটে চলে গেল তোমার মাইক্রোবাইলের দিকে এবং চারটে চলে গেল চ্যালাজালের দিকে। চ্যালাজাল এবং মাইক্রোবাইল থেকে আস্তে আস্তে একটা করে নিউক্লিয়াস কোথায় এলো, মাঝখানে যেগুলোকে বলা হচ্ছে পোলার নিউক্লিয়াস বা মেরো নিউক্লিয়াস, এরা একসাথে যুক্ত হয় সেকেন্ডারি নিউক্লিয়াস বা ডেফিনেটিভ নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস তৈরি করছে। মাইক্রোবাইলের দিকে যে তিনটে রয়ে গেল সেই তিনটেকে বলা হচ্ছে গর্ভযন্ত্র। তার মধ্যে বড় আকারের যে নিউক্লিয়াসটা সেটাকে বলা হচ্ছে তোমার এগ বা ওভাম বা ডিম্বাণু। আর বাকি দুটো যে নিউক্লিয়াস রইলো সেগুলোকে বলা হচ্ছে সাইনার্জিডস বা সহকারী কোষ। এরা প্রত্যেকেই হ্যাপ্লয়েড ইন নেচার। আর চ্যালাজালের দিকে যে নিউক্লিয়াসগুলো রয়ে গেল যে তিনটি, তাদের বলা হচ্ছে কি তোমার অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ কোষ সমষ্টি। এবার এখান থেকে দেখো, এখান থেকে কোশ্চেন যেটা পড়ে আগের কন্ডিশনে লিখেছিলাম 8 নিউক্লিয়েটেড কন্ডিশন, বাট কটা সেল আছে। তাহলে এখানে পড়ে যে এমব্রায়ো স্যাকের মধ্যে কটা নিউক্লিয়াস থাকে আর কটা সেল থাকে। তাহলে নিউক্লিয়াস আমরা যদি দেখি, আমরা অলরেডি আগে লিখে এসেছিলাম 8 নিউক্লিয়েটেড and 7 cell. তাহলে embryo sac is 8 nucleated and 7 cell condition. তাহলে দেখো কোথায় নিউক্লিয়াস কটা আছে, তিনটে 6টা আর এখানে দুটো, তাহলে 8টা নিউক্লিয়াস, বাট সেল কটা তিনটে 6টা আর একে 7টা। তাহলে 8 নিউক্লিয়েটেড 7 সেল কন্ডিশন নিট। এটা নিটের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, যে এমব্রায়ো স্যাকের মধ্যে কটা নিউক্লিয়াস থাকে এবং কটা সেল থাকে। 8 নিউক্লিয়েটেড and 7 সেল। তো আজকে থিওরিটিক্যাল পার্ট এই পর্যন্তই ছিল।
এরপরে আমরা যেটা চলে আসবো, কারণ আমাদের এই পর্যন্ত ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোজেনেসিস শেষ হয়ে গেছে, পরের ক্লাস থেকে আমরা পলিনেশন বা পরাগ যোগটা করব। এবার আমরা যেটা চলে আসবো, আমরা বলেছিলাম আমাদের ভিডিওর সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে স্যাম্পল কোশ্চেন ফর এইচএস। তো চলো কি কি স্যাম্পল কোশ্চেন আছে এই টপিকটা থেকে সেটা আমরা একটু দেখে নিই। আরেকটু বিষয় নিয়ে আলোচনা করি এটা শেষ করার আগে বা আমাদের স্যাম্পল কোশ্চেনে যাওয়ার আগে, সেটা হচ্ছে যে এই যে টাইপস, এটা আমরা কি পড়ছি না সপুষ্পক উদ্ভিদ। তাহলে সপুষ্পক উদ্ভিদের এমব্রায়োটা যেটাকে বলা হয় পলিগোনাম প্রকৃতির বা অধিকাংশ সপুষ্পক উদ্ভিদ। তাহলে সপুষ্পক উদ্ভিদের এই যে এমব্রায়ো টাইপটা দেখলে এটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের, সপুষ্পক উদ্ভিদ। এই সপুষ্পক উদ্ভিদের এমব্রায়ো টাইপটাকে বলা হয় পলিগোনাম টাইপ, পলিগোনাম, পলিগোনাম টাইপ অফ এমব্রায়ো স্যাক, অফ এমব্রায়ো স্যাক। এবার কেন বলা হচ্ছে না এই পলিগোনাম টাইপটা কি, তার জন্য আমাদের এমব্রায়ো স্যাক কত ধরনের হয় বা এমব্রায়ো স্যাকের টাইপসটা আমাদের একটু দেখে নিতে হবে। তো চলো আমরা এমব্রায়ো স্যাকের টাইপসটা দেখে নিই যে কেন এটাকে পলিগোনামই বলা হলো। এবার দেখো তিন ধরনের এমব্রায়ো স্যাক আমরা দেখতে পাই, ঠিক আছে? কি কি না, প্রথমত আমরা যেটা আসবো সেটা হচ্ছে মনোস্পোরিক এমব্রায়ো স্যাক। তাহলে টাইপস অফ এমব্রায়ো স্যাক, টাইপস অফ এমব্রায়ো স্যাক কি কি আছে না, তিনটে টাইপ মেনলি আছে। একটা হচ্ছে কি মনোস্পোরিক, মনোস্পোরিক এমব্রায়ো স্যাক। তাহলে মনোস্পোরিক এমব্রায়ো স্যাক, মনোস্পোরিক মানে কি না যেখানে ভ্রূণস্থলী উৎপাদনের জন্য কটা মেগাস্পোর বা স্ত্রীরেণু অংশগ্রহণ করে, যখন একটি স্ত্রীরেণু থেকে এমব্রায়ো স্যাক বা একটি মেগাস্পোর থেকে ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক তৈরি হয়, ভ্রূণস্থলী তৈরি হয়। তাহলে কি বললাম, যখন একটি মাত্র মেগাস্পোর থেকে এমব্রায়ো স্যাক, ঠিক আছে? তাহলে সেইটাকে বলা হচ্ছে কি মনোস্পোরিক। তাহলে একটাই স্পোর আছে, একটি স্ত্রীরেণু মানে ওয়ান মেগাস্পোর, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি না মনোস্পোরিক। এবং এটা কোথায় দেখতে পাওয়া যায়, পলিগোনাম, পলিগোনাম যেটা পানমরিচ, পলিগোনামের ক্ষেত্রে এই ধরনের দেখতে পাওয়া যায়, একটাই মেগাস্পোর বা স্ত্রীরেণু থেকে ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক তৈরি হয়। এবং এই ঘটনাটা তো সেম তাই ঘটেছে, কারণ আমাদের অ্যাক্টিভ মেগাস্পোর একটাই ছিল, সেখান থেকে পুরো এমব্রায়ো স্যাকটা তৈরি হলো। তাহলে এটা পলিগোনামে পাওয়া যায় বলে এটাকে বলা হচ্ছে কি পলিগোনাম টাইপ। এটা গেল এক নম্বর মনোস্পোরিক টাইপ। দু নম্বর হচ্ছে যেটা বাইস্পোরিক, দু নম্বর যেটা বলছে বাইস্পোরিক, বাইস্পোরিক বা যেখানে কি হয় দুটো মেগাস্পোর থেকে দুটো মেগাস্পোর ভ্রূণস্থলীতে অংশগ্রহণ থাকে, টু মেগাস্পোর, দুটো মেগাস্পোর থেকে কি তৈরি হবে না এমব্রায়ো স্যাক তৈরি হবে। তাহলে এইটা কোথায় দেখতে পাওয়া যায় না, এটা দেখতে পাওয়া যায় পেঁয়াজ, ঠিক আছে? পেঁয়াজ অ্যালিয়াম, ALLIUM, অ্যালিয়াম SP, এটা গেল বাইস্পোরিক। এবার চলে আসো টেট্রাস্পোরিক, তিন নম্বর টাইপ টেট্রাস্পোরিক। তাহলে এখানে কি চারটে মেগাস্পোর, তাহলে বা স্ত্রীরেণু মাতৃকোষ নিউক্লিয়াস বিভাজনে চারটে মেগাস্পোর তৈরি করবে। তাহলে 4 মেগাস্পোর থেকে কি তৈরি হবে এমব্রায়ো স্যাক। তাহলে তখন সেটা হবে টেট্রাস্পোরিক। কোথায় দেখতে পাওয়া যায়, পিপেরোমিয়া, পিপেরোমিয়ার ক্ষেত্রে এই ধরনের দেখতে পাওয়া যায়। তাহলে তিনটে হলো, যদি সিঙ্গেল মেগাস্পোর থেকে এমব্রায়ো স্যাক তৈরি হয় তখন মনোস্পোরিক, যদি ডাবল মেগাস্পোর থেকে তৈরি হয় তখন বাইস্পোরিক, আর যদি চারটে মেগাস্পোর থেকে তৈরি হয় তখন সেটা হবে টেট্রাস্পোরিক। আর যেহেতু এটা সিঙ্গেল মেগাস্পোর থেকে তৈরি হয়েছে তাই এটাকে বলা হচ্ছে কি পলিগোনাম টাইপ। সপুষ্পক উদ্ভিদের বেশিরভাগ সপুষ্পক উদ্ভিদ তোমার কি পলিগোনাম টাইপের। তো মোটামুটি বিষয়টা গেল। এবার আমরা আসি কোশ্চেন। তো কোশ্চেনটা আমরা দেখে নিই কি কি কোশ্চেন আমাদের আছে। তো দেখো আমরা যেটা বলছিলাম যে আমাদের যে স্যাম্পল কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে টোটালটাই আমাদের ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট থেকে। তো ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট থেকে কি কি স্যাম্পল কোশ্চেন হতে পারে তার কয়েকটা স্যাম্পল কোশ্চেন আমি দেখিয়েছি। তো দেখো প্রথমেই আমরা আসছি যেটা এমসিকিউতে। এমসিকিউ দেখো কতগুলো এমসিকিউ বলা হয়েছে, আমি জাস্ট একবার পড়ে দিই বিষয়গুলো, উত্তরগুলো তোমরা করবে। প্রথম কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে বলছে গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রী লিঙ্গধরটি হলো। তাহলে গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রী লিঙ্গধরটি হলো, চারটে অপশন দেখো, মেগাস্পোরেঞ্জিয়াম, মেগাস্পোর,
এমব্রায়ো স্যাক অর নিউসেলাস, যেটা তোমার সঠিক মনে হবে সেই উত্তরটা করবে। কোশ্চেন নাম্বার 2, ট্যাপেটাম কোথায় থাকে? স্ট্যামেন, স্ট্যামেনের মধ্যে থাকে। ট্যাপেটাম কোষগুলি হলো, তার প্রকৃতি জানতে চেয়েছে। প্রথম অপশন বলছে ডিপ্লয়েড ইউনিনিউক্লিয়েটেড বা ইউনিনিউক্লিয়েট। তার 2 নম্বর অপশন টেট্রাপ্লয়েড বাইনিউক্লিয়েট। 3 নম্বর অপশন হেক্সাপ্লয়েড টেট্রানিউক্লিয়েট এবং লাস্ট অপশন পলিপ্লয়েড মাল্টিনিউক্লিয়েট। কোশ্চেন নাম্বার 3, ইনটেগুমেন্ট, ইনটেগুমেন্ট কোথায় পাওয়া যায়? না ওভারিতে। স্ট্রাকচার অফ ওভারিতে ইনটেগুমেন্ট তোমরা পেয়েছো, যেটাকে ডিম্বক ত্বক বলছে। ইনটেগুমেন্ট এর ভিতর খাদ্য সঞ্চয়কারী কোষগুচ্ছ হলো, তাহলে ইনটেগুমেন্টের ভিতর খাদ্য সঞ্চয় করে রাখে সেই কোষগুচ্ছটাকে কি বলে? ওভিউল, নিউসেলাস, নিউসেলাস, স্পোরোজেনাস টিস্যু, আর লাস্ট বলছে নান অফ দিস, কোনোটিই নয়। কোশ্চেন নাম্বার 4, সহকারী কোষের প্রকৃতি হলো হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড অর টেট্রাপ্লয়েড। কোশ্চেন নাম্বার 5, সপুষ্পক উদ্ভিদের পুংলিঙ্গের থেকে উৎপন্ন গ্যামেটের সংখ্যা। তাহলে সপুষ্পক উদ্ভিদের পুংলিঙ্গের থেকে উৎপন্ন গ্যামেটের সংখ্যা কটি? 4টি, 1টি, 3টি অথবা 2টি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ডিম্বাণু বা ওভিউল যে বৃন্ত বা স্টক দ্বারা অমরা বা প্ল্যাসেন্টার সাথে যুক্ত থাকে তা হলো ফিউনিকিউলাস অর ফিউনিকিউলাম, হাইলাম, র্যাফি অর চ্যালাজা। লাস্ট এমসিকিউ যেটা বলছে ডিম্বক এবং ফিউনিকিউলাসের সংযোগস্থলটিকে বলা হচ্ছে প্ল্যাসেন্টা, হাইলাম, র্যাফি অর চ্যালাজা। যেটা তোমার সঠিক উত্তর মনে হবে সেই উত্তরটি করবে। তো এগুলো গেল হচ্ছে এমসিকিউ। এবার যদি 2 মার্কসের কোশ্চেন আছে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সেখানে দেখো কয়েকটা কোশ্চেন বলেছি। প্রথমেই যেটা বলছে মেগা গ্যামেটোজেনেসিস কি, বা স্ত্রীলিঙ্গধর উৎপাদন বলতে কি বোঝায়, বা মেগা গ্যামেটোজেনেসিস। তারপরের কোশ্চেন আছে গর্ভযন্ত্র কি, মানে গর্ভযন্ত্র মানে হচ্ছে এগ অ্যাপারেটাস কি। কোশ্চেন নাম্বার 3, নিউসেলাসের কাজ লেখো এবং নিউসেলাসের প্লয়েডি লেভেল, সেটা হ্যাপ্লয়েড কি ডিপ্লয়েড কি ট্রিপ্লয়েড সেটা তোমাকে লিখতে হবে। আর লাস্ট কোশ্চেন যেটা বলছে মনোস্পোরিক এমব্রায়ো স্যাক কি, যদিও আমরা আজকের ক্লাসের মধ্যে দেখেছি মনোস্পোরিক এমব্রায়ো স্যাক, সেটা লিখতে হবে তোমাকে। তাহলে এখান থেকে গেল 2 মার্কসের কোশ্চেন 4টে দিয়েছি। এবার আমরা যেটা আসছে সেটা হচ্ছে লং কোশ্চেন, যেটা 5 মার্কসের কোশ্চেন। সেখানে দেখো 2টো কোশ্চেন বলা হচ্ছে। ফার্স্ট কোশ্চেন যেটা চিহ্নিত চিত্র সহ, অবশ্যই চিত্র আঁকতে হবে এবং তাকে পয়েন্টিং করতে হবে। চিহ্নিত চিত্র সহ সপুষ্পক উদ্ভিদের স্ত্রী লিঙ্গধরের পরিস্ফুটন পদ্ধতিটি বর্ণনা করো। তাহলে স্ত্রী লিঙ্গধর কিভাবে পরিস্ফুটিত হচ্ছে বা ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট, সেই জায়গাটা তোমাকে লিখতে হবে, পুরো লং কোশ্চেন। আরেকটা লং কোশ্চেন দেওয়া হচ্ছে যেটা হচ্ছে স্ত্রী লিঙ্গধর উদ্ভিদের চিত্রসহ গঠন সম্পর্কে লেখো। তাহলে স্ত্রী লিঙ্গধর উদ্ভিদের গঠনটা লিখতে বলেছে শুধুমাত্র এবং ছবি সহ। তাহলে এই হচ্ছে তোমার মোটামুটি ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট থেকে 1, 2 এবং 5 মার্কসের কয়েকটা আমি স্যাম্পল কোশ্চেন দিয়েছি। এর বাইরেও আরো কোশ্চেন আমরা পরে যখন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে সেই বিষয়ে আলোচনা করব। তার টোটাল আজকের ক্লাসের বা আমাদের ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল উইথ কোশ্চেন। অ্যান্সারগুলো যে পারবে না বা যেগুলো যারা অসুবিধা হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবে। আর যারা পারবে তারা আমাকে উত্তরটা অবভিয়াসলি জানাবে, সেটা কমেন্টেও জানাতে পারো বা তুমি হোয়াটসঅ্যাপেও জানাতে পারো। তো আজকের ক্লাসে এই পর্যন্ত থাকলো। নেক্সট দিন আমরা যেটা ঢুকবো সেটা হচ্ছে আমাদের প্রি ফার্টিলাইজেশন ইভেন্টের লাস্ট টপিক, সেটা হচ্ছে পলিনেশন বা পরাগযোগ। তো পলিনেশন এবং পরাগযোগটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।